সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান টেলিভিশন নিবেদিত নিয়মিত আয়োজন টেবিল টকে। সঙ্গে আছি রুশরাত লাবণী। আজকে আসলে আমরা একটা দারুণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর কয়েক ঘন্টা মাত্র বাকি। সেই জন্য আসলে আলোচনার প্রসঙ্গে সুনিশ্চিতভাবেই 12ই ফেব্রুয়ারি সংস্কারের পক্ষে মানুষ রায় দেবে নাকি আসলে কোন দিকে যাচ্ছে সব কিছু মিলিয়ে রায়, সেটি আসলে আজকে আলোচ্য বিষয়। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথিকে। আমার ডান দিক থেকে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আলদিন, ভাইস চেয়ারম্যান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ। আমন্ত্রণ আপনাকে। রয়েছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, মহাপরিচালক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমন্ত্রণ আপনাকে। সেই সঙ্গে উপস্থিত আছেন জনাব আবিদ আজম, লেখক, সাংবাদিক এবং জুলাই সংগঠক। আমন্ত্রণ আপনাকেও। ধন্যবাদ। যে কথা বলছিলাম যে এক দারুণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সাধারণ জনগণ একটা লম্বা ছুটি পেয়েছে। নির্বাচন যেমন সেখানে উপলক্ষ, মানুষের মধ্যে বেশ একটা ঈদের আনন্দ আমরা দেখতে পাচ্ছি ছুটি কাটাতে। ঢাকা শহর একেবারে ফাঁকা। আজকে যারা রাস্তায় আপনারা এসেছেন প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছেন নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাওয়ার কারণে একটু শুনশান নীরবতাও দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা, উদ্বেগ এবং খানিকটা উৎকণ্ঠাও কিন্তু আছে। আমি কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আলদিন আপনাকে দিয়ে শুরু করব। আপনি আসলে কিসের গন্ধ বেশি পাচ্ছেন? উৎসবের, নীরবতার, নাকি কোনো ধরনের আশঙ্কার, নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাকে। প্রথমত এশিয়ান টেলিভিশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আগামীকাল রাত পোহালেই আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে অনুষ্ঠান শুরু হবে, কার্যক্রম শুরু হবে, সেটা নিয়ে যে ধরনের তোলপাড় শুরু হয়ে গেছে সারা দেশ জুড়ে, সেটার জন্য সত্যি বলতে কি, যারা নতুন ভোটার হয়েছে তাদের তো আনন্দের সীমা নাই, কিন্তু আরেকটি বিরাট অংশ আমাদের জনগণের যারা বেসিক্যালি গত 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি, তো তাদের আনন্দ হচ্ছে যে তাদের অধিকার ফিরে পাওয়ার মতো বিষয়। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেটা বলেছেন যে আমরা চাই একটা নির্বাচন হবে যেটা একেবারে ঐতিহাসিক একটা ব্যাপার হবে, আমাদের জীবনের অন্যতম ঘটনা, এবং একটা যেন আনন্দমুখর পরিবেশে জিনিসটা হয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে সরকার ছুটি দিয়ে দিয়েছে সবগুলো, এবং অনেকগুলো যানবাহন চলাচল, দূরপাল্লার গাড়ি চলাচলের মধ্যে রেস্ট্রিকশন, তারপর নিরাপত্তা বাহিনী মাঠে এসে গেছে। এই পরিমাণ সেনাবাহিনীর সেনা সদস্য কখনো ক্যান্টনমেন্টের বাইরে ছিল না। এটা একটা রেকর্ড ব্যাপার। তো সব মিলিয়ে যা হয়েছে যে জনগণ যেভাবে এটাকে নিয়েছে এবং সচেতনতা, এই নির্বাচন নিয়ে বিশেষ করে নারী সমাজের সচেতনতা অসাধারণ। যুবকরা তো আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা উপহারই দিল, যাই বলেন না কেন, তাদেরকে নারীরাও ছিল তো। আমি নারীদের একটা আমাদের জনগণের 50% তো নারীরা বেশ উল্লেখযোগ্য সংখ্যায় ছিল। মানে যুবকেরাই স্বাধীনতা দিল বললে তো আমি একজন নারী হিসেবে আসলে আমাকে যুবক বলতে উনি নিউট্রাল একটা বিষয় বুঝিয়েছেন যে তরুণ সমাজ, ইংরেজি শব্দটা হলো ইয়তদের, যুবক যুবতী বা ইত্যাদি, এরকম তফাৎ করতে হবে না। কিন্তু তখনও যে পরিমাণ ছিল, এই কদিনে দেখতে পাচ্ছি রাস্তায় ঘাটে মিছিলে, শহরে এবং গ্রামে নারীদের যেরকম অংশগ্রহণ, এ একটা অসাধারণ ব্যাপার, অকল্পনীয়। তো আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে এখন পর্যন্ত যে ধরনের ঘটনা ঘটেছে, যেগুলো অনভিপ্রেত বা হানাহানি বা একটু প্রতিযোগিতামূলক, সেটা আগের যে কোনো তুলনায় আমি বলবো আমরা তো সেই মুসলিম লীগের দেওয়া ইলেকশন দেখেছি, আইয়ুব খানের দেওয়া ইলেকশন দেখেছি, মোনায়েম খানের সময়, সেগুলো তো সেই সময়েও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এরকম হয়েছে, মারধর, আক্রমণ, এমনকি 1-2 জন মারা যাওয়া। এবার সেই তুলনায় অনেক বেশি কম জিনিসপত্র হচ্ছে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত জিনিস, এবং মানুষকে সাহস দেওয়া হচ্ছে, যেটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রত্যেকেই যেন নিঃসংকোচে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্য সুবিধা করে দেওয়া হবে। নির্বাচন কমিশন এই ব্যাপারে সবগুলো বাহিনীকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছে। তো সব মিলিয়ে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটা উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে, এবং এটা সত্যিকার অর্থে রিকনস্ট্রাকশন অফ বাংলাদেশ। আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম একটা আকাঙ্ক্ষায়, সেটা হলো গণতন্ত্র।
এই গণতন্ত্রকে আমরা গত 54 বছরে সত্যিকার অর্থে বা 55 বছরে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে পারিনি বা তার সুফল ভোগ করতে পারিনি। কিন্তু এবারের নির্বাচনের প্রথম শর্তটাই হচ্ছে আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং নির্বাচনে গণতান্ত্রিকতা হলো যে প্রতিকূলতা থাকবে, প্রতিদ্বন্দ্বীরা তর্ক বিতর্ক করবে, বাহাস করবে, কিন্তু তার মানে এই না যে খুনোখুনি করবে, হানাহানি করবে। সো আমি বলবো যে এখন পর্যন্ত যা হয়েছে এবং আগামীকালকে একটা মাত্র দিন এবং সবার সচেতনতা যেরকম, আমার মনে হয় এটা অত্যন্ত আনন্দঘন পরিবেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি কোনো রকমের হানাহানি, মারামারি, সংঘাতের শঙ্কা দেখছেন না সেভাবে, সেই আশাবাদ নিশ্চয়ই আশাব্যঞ্জক। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার বিশ্লেষণে নির্বাচনী পরিবেশ কেমন লাগছে? আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচনটি উৎসব মুখর হতে যাচ্ছে, নাকি সেখানে আপনি শঙ্কা আশঙ্কা দেখতে পাচ্ছেন? আমরা জানি যে 40% উপরে ভোট কেন্দ্রকে নানা কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই বিষয়টিও নিশ্চয়ই আমাদের মাথায় আছে। আপনার বিশ্লেষণ কি? এখানে আসার আগে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন প্রতিনিধি যারা এসছেন তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন। একটি কথা শুনলাম যে একটি প্রতিনিধি দল বলছেন যে বাংলাদেশে এবারের যে পরিস্থিতি এবং পরিবেশ নির্বাচন কেন্দ্রিক, এটি তারা কখনো দেখেননি। তারা বলছেন যে এর আগে তো আমরা এসেছি, গত 16 বছরেও আমরা পর্যবেক্ষণ দল পাঠিয়েছি, আমরা এসেছি, কিন্তু এবার যে এই যে ঢাকা শহরের শুনশান নীরবতা, কিন্তু মনে হচ্ছে যে ঈদের দিন বা ঈদের আগের দিন যে পরিবেশটা হয় সেরকম, ওরকম মানুষের ঢল নেই কোথাও কোথাও, গাড়ি ঘোড়া ওইরকমভাবে যে চলছে ঠিক তা না। তার মানে হচ্ছে যে মানুষ ম্যাক্সিমাম কিন্তু চলে গেছে বাড়িতে, তারা ভোট দেবে এই একটা আমেজে। তারা বলছেন যে এটাই আমাদের মানে এর অর্থ হচ্ছে এই নির্বাচনটা আসলেও সত্যিকার অর্থ অংশমূলক নির্বাচন হবে। এবং ওনারা আরেকটি কথা বলেছেন যে এরকম আমরা চিত্র দেখতে পাই ইউরোপ আমেরিকায়, আমাদের সংস্কৃতিতে। এটা দীর্ঘদিন পরে আসলে এই ধরনের একটা পরিবেশ কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তৈরি হয়েছে। আরেকটি কথা হলো যে না, সংখ্যা একবারে উড়িয়ে দেওয়া যাবে তা না, কারণ আমরা গণমাধ্যমগুলোতে কিছুদিন যাবৎ যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পরিষ্কার কোনো কোনো গণমাধ্যম লিখেছে যে এই 40টা, এই 80টা, এই 70টা এরকম একটা পরিসংখ্যান দিচ্ছেন যে এই চিহ্নিত করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। না, নির্বাচন কমিশন থেকে চিহ্নিত করা মানেই যে খুবই ঝুঁকিপূর্ণ থাকবে সেটাই না, কিন্তু ওইটা হলো যে তাদের ব্যবস্থা নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে। যেমন প্রান্তিক জনগোষ্ঠী যেখানে আছে সেখানে অনেক ধরনের জটিলতা থাকে, ঝুঁকি থাকে, সেইটি কিন্তু চিহ্নিত করেছেন। এর অর্থই না যে ওই কেন্দ্রগুলোতে আসলেও খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটবে, বিষয়টা এটা মিন করে না। একই সাথে আপনার মনে রাখতে হবে যে এবার নির্বাচনে কয়েকটি দিক উল্লেখিত আছে। 24-এর গণ অভ্যুত্থানকে সামনে নিয়ে আসতে হবে, এইটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটি বিষয় হলো নির্বাচন না শুধু, এখানে কিন্তু রাষ্ট্র এবং এই যে 24-এর যে অবস্থান এবং আমাদের সংবিধান গঠনতন্ত্র, সেই বিষয়েও কিন্তু একটা হ্যাঁ ভোট না ভোটের যে বিষয়টা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। কাজেই আমরা শুধু সাধারণ নির্বাচন হিসাবে আমরা আসলে এটি গুরুত্ব দিচ্ছি না। আমরা মনে করছি যে এবারে নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ইউনূস স্যার যেটা বলেছেন গ্রহণযোগ্য হবে, এবং আসলেও আমরা একটি সত্যিকার ঐতিহাসিক নির্বাচন দেখতে পাবো। জি, আপনারা দুজনের কেউই কোনো ধরনের আশঙ্কা দেখতে পাচ্ছেন না? আমরা নিশ্চয়ই আরো ব্যাখ্যা বিশ্লেষণে আরো জানতে পারবো বিস্তারিত সেই বিষয়ে। ধন্যবাদ আপনাদেরকে। জনাব আবিদ আজম, আপনার পরিচয় দিতে গিয়ে আমি বলেছি জুলাই সংগঠক। জুলাই সংগঠক এই কথাটি আপনার কাছে এসেছে নিশ্চয়ই 24-এর গণ অভ্যুত্থানের পর থেকেই আপনার নামের সঙ্গে যুক্ত হয়েছে। একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছেন, আপনি কি অনুভব করছেন? এবং যেটি বলছিলেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, যে ঢাকা শহর একেবারে খালি হয়ে গিয়েছে, শুনশান নীরবতা, একটু বেশি কি নীরবতা? মানুষ কি ছুটি কাটাতে গেল, এবং বাড়ি তো সবাই যাবেই যেহেতু ছুটি পেয়েছে, কিন্তু কেন্দ্রে কত শতাংশ মানুষ যাবে, সব কিছু মিলিয়ে আপনার কাছে আসলে কিসের গন্ধ? উৎসবের আমেজ পাচ্ছেন নাকি কি মনে হচ্ছে? এবং আপনার অনুভূতিটিও জানতে চাই আগামীকালের নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের পরে। অবশ্যই এটা তো আমাদের মনে রাখতে হবে যে এমন একটি সময়ের সন্ধিক্ষণে নির্বাচনটা হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যখন আমাদের এই গণভোট এবং এই নির্বাচনের জন্য 1400 মানুষকে প্রাণ হানির হত্যা করা হয়েছে, শহীদ হতে হয়েছে, এবং অগণিত গুম খুন, আয়নাঘর, মানে ফাঁসিবাদের জগদ্দল পাথর চাপা
থেকে মুক্তি পেয়েছে, সেই পরিবেশ থেকে। এবং আপনি যেটা বলছিলেন যে উৎসব মুখর, এখানে দুটো পরিস্থিতি দেখছি যে উৎসবের একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে। এর মধ্যে একেবারে শঙ্কা যে নেই তা না, ছুটি পেয়েছে, মানুষ বাড়ি গিয়েছে, এটা একটা ইতিবাচক দিক। এবং কত পার্সেন্ট ভোট দেয়া হবে এটা স্পষ্ট করে আসলে এখনো তেমনটা বলা যাচ্ছে না, এজন্যে যে আমাদের পরাজিত গোষ্ঠী যারা আওয়ামী লীগের তাদের জ্ঞাতি গোষ্ঠী বা ভারতীয় সেবাদাস যারা এখানে ফাঁসিবাদ কায়েমে সরাসরি বা ইতিবাচক নেতিবাচক ভূমিকা রেখেছে, তাদের প্রক্সিরা, তারা কিন্তু বিশাল একটা অংশ এখানে রয়েছে। পালিয়ে গেছে মাত্র কজন? পালিয়ে গেছে কয়েক হাজার সর্বোচ্চ। তো তারা রয়েছেন, তারা ইতিমধ্যে সেখানকার বলা হয়েছে যে তাদেরকে ভোট কেন্দ্রে ভোট দিতে না যেতে। যদিও আমরা মনে করছি বা আমার পার্সোনাল অবজারভেশন হলো তারা একটি পক্ষের হয়ে কাজ করছে বা নানান পক্ষে বিপক্ষে তারা আছে, তো তারা ঠিক কতটা ভোট দিতে যাবে আমি জানি না। তাদের বাইরে তো বাংলাদেশের গণমানুষের বিশাল অংশ তারা জুলাই গণ অভ্যুত্থানকে সমর্থন দিয়েছে। সেটা আমাদের জুলাই পরবর্তী রাজনৈতিক দলগুলো তারা সেই অভ্যুত্থানের সঙ্গে ছিল। সেটা যদি আমরা বলি বিএনপি, জামাত কিংবা এনসিপি, এই দলগুলো কিংবা ইসলামী আন্দোলন, এই দলগুলোর তারা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছে এবং তারা নিশ্চয়ই ভোট কেন্দ্রে যাবেন। এর বাইরে যদি অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটানো হয় বা রাষ্ট্রযন্ত্র কিংবা ইসি তাদের পক্ষপাতিত্ব একেবারেই যে নেই তা না। আমরা দেখেছি যে আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের আচরণ করছে, বা আমরা এই প্রবণতা দেখেছি। বা এখানে একটি ছাত্রদের একটি গ্রুপ গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করেছে, এর পরিপ্রেক্ষিতে একটি নির্বাচন স্থগিত হওয়ার ঘটনাও আমরা দেখেছি। ফলে আশঙ্কা যে একেবারেই নেই আমি বলবো না। আমাদের ইন্টেলিজেন্স, আমাদের এজেন্সিগুলো, আমাদের রাষ্ট্রযন্ত্র এটা কখন কোন দিকে ঝুঁকে পড়ে পেন্ডুলামের মতো, এটা আমি এটা নিশ্চিত না। কারণ আমাদের এখানে আমরা দেখেছি, ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, তিনি গতকাল নিরপেক্ষভাবে তার ক্ষমতা হস্তান্তর এবং নির্বাচনের আয়োজন তিনি করেছেন, সম্পত্তির হিসাব দিয়েছেন উপদেষ্টাদের। কিন্তু একটি দ্বৈত শাসন আমরা দেখেছি, সেই পরাজিত শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের যেভাবে দ্বৈত শাসন আমরা ইতিপূর্বে দেখেছি, ইনকিলাব মঞ্চের আমাদের নিরীহ ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করে বুট দিয়ে আমাদের মা বোনদের যেভাবে পিষ্ট করা হয়েছে, এই ঘটনার পর আমি তো আমার মধ্যে নির্বাচন সুষ্ঠু হওয়ার আগ পর্যন্ত আমি এই আস্থাটা রাখতে পারছি না যে আসলে কি হতে যাচ্ছে। এই ডাকাত যে ইয়েগুলো কোনো রাজনৈতিক দলগুলো ভূমিকা আমরা দেখেছি, তারা সন্ত্রাস, গুম খুন, চাঁদাবাজি বা সেখানে ভোট চুরির যে প্রবণতা রয়ে গেছে। তো আমার মনে হয়েছে যে আগামীকাল ভোট গণনা করতে নিশ্চয়ই সময় লাগবে, 2-1 দিন লাগতে পারে। তো সেই সুষ্ঠু হওয়ার আগ পর্যন্ত ভোট কেন্দ্র দখল বা চাঁদাবাজি, গুম খুন বা ভয় ভীতি, অস্ত্রবাজি, মাস্তানির, এটা আগামীকাল ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আমি বলতে পারছি না। কারণ পরাজিত শক্তি কোনো দলের ঘাড়ে সওয়ার হয়ে তারা অস্ত্রবাজি, মাস্তানির একটি মহড়া ইতিমধ্যে আমরা দেখেছি। এবং যে অবৈধ অস্ত্রগুলো লুট হয়েছে বা যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, শীর্ষ সন্ত্রাসীদের ছাড় দেওয়া হয়েছে, জেলখানা থেকে তাদেরকে মুক্ত করা হয়েছে। এবং আমার ভাই শহীদ ওসমান হাদিকে হত্যা করার জন্য একটি পক্ষ তাদেরকে জামিনে জেল থেকে ছাড় দিয়ে তাকে হত্যা করার ঘটনাটি ঘটেছে এখানে। তো সুতরাং আমি বলবো না যে আর কোনো আশঙ্কা নেই, যে কোনো ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত পরিস্থিতি হতে পারে কিংবা বিশৃঙ্খলা হতে পারে, সেই আশঙ্কা আপনি দেখছেন? কিছুটা আশঙ্কা আমি দেখছি। একেবারেই বলবো না যে আগের 16 বছরের মতো অরাজক পরিস্থিতি, তুলনামূলক অনেক ভালো। এজন্য ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দিতে হয় যে তিনি, বলা হয়েছে তিনি ক্ষমতা কুক্ষিগত করবেন, আমেরিকার কাছে বিক্রি করে দেবেন, নির্বাচন করবেন না, 5 বছর ক্ষমতায় থাকবেন। তো সেই আশঙ্কা তো ভুল প্রমাণিত করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এত চমৎকার একটি আয়োজন করেছেন। তো সেজন্য তাকে ধন্যবাদ। তবে এই আশঙ্কা আগামীকাল নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না যে কোনো ধরনের অরাজকতা বা কোনো ভোট কেন্দ্র দখল বা এই আমাদের এখানকার যে রাষ্ট্রপক্ষ আছে, রাষ্ট্রযন্ত্র আছে, তারা কোনো পক্ষপাতিত্ব করবেন কিনা বিশেষ পক্ষের হয়ে, আমি সেই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না। জি, বড় যে দুটি প্রতিদ্বন্দ্বী দল মাঠে রয়েছেন, প্রতিদ্বন্দ্বিতায় উভয়েই কিন্তু ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মীদেরকে
আদেশ করেছেন এবং পরামর্শ দিয়েছেন, সেটিও নিশ্চয়ই উভয়ে যদি সক্রিয় থাকে আমরা আশা করি যে সেটির একটা ইতিবাচক প্রভাব পড়বে। আসলে ধন্যবাদ। এটা একটা রাজনৈতিক বক্তব্য যে উভয় দলই সক্রিয় আছে। এখন আমি কি করে বুঝবো যে কোন দলটা নিরপেক্ষ আছে, কোন দলটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ভোট ডাকাতি করে একে অপরকে দোষারোপ সেই করবে আশঙ্কা কিনা? আপনি করছেন। সেই জি, আশঙ্কা করছি আমরা আসবো আপনার এবং কাছে। ধন্যবাদ। যে হত্যার জি। এখানে আমাদের যেভাবে আমাদের রনিকে মারা হয়েছে, রাষ্ট্রযন্ত্র আমাদের একজন প্রার্থী মহিউদ্দিন রনি, তাকে মারা হয়েছে, একজন প্রার্থীকে আবিদ আজম, আমি আপনার কাছে জি, ফিরবো, নিশ্চয়ই। আপনি নিশ্চয়ই এই কথাগুলো আমাকে বলবেন, আমি আপনার কাছে ফিরবো। ধন্যবাদ। আর অনেক কিছু আসলে জানবার আছে। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আমরা জানি যে গণভোটেরও একটি প্রসঙ্গ আছে, আর সেটি একটি বড় প্রশ্ন। সেখানে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে সংস্কারের জুলাই সনদের বাস্তবায়নের প্রসঙ্গটি আসছে। কোনো কারণে না যদি জিতে যেতে পারে, সেটিও আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা সেই প্রশ্নটির উত্তর নেব, তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। সঙ্গেই থাকবেন দর্শক। শুধু পাশ করলেই ভালো নির্বাচন হবে, আমি ফেল করলাম, অকৃতকার্য হলাম কোনো কারণে, সেইখানে ভালো নির্বাচন হলো না, এই সংস্কৃতিটা আসলে কোনোই কাম্য নয়। এটি এবার আমরা বিশ্বাস করি যে আমাদের দলে যারা, আমাদের বিভিন্ন দলে যারা নির্বাচন করছেন আমাদের দেশে, যারা দেশকে নেতৃত্ব দিবেন, তারাও যেমন সহনশীল হবেন, এবং যারা নির্বাচনে হেরে যাবেন, অথবা তারাও তো হেরে যাওয়া মানে কি, তারা হয়তো সংখ্যাগরিষ্ঠভাবে দলে থাকছে না, কিন্তু তাদের তো দলের কেউ না কেউ নির্বাচিত হবেন বিভিন্ন জায়গা থেকে। কাজে তাদের শ্রদ্ধা রাখার জন্যই এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আসলেও রূপদান করার জন্য তাদের সেই সংস্কৃতি গড়ে তুলতে হবে, যাতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে আমরা গণভোট প্রসঙ্গে ছিলাম, যদি কোনো কারণে না ভোট জিতে যায়, সেক্ষেত্রে সংস্কারের পথ কি বন্ধ হয়ে যাবে? ওটাই বলছি, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, হ্যাঁ ভোটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। গণভোট জয়যুক্ত করতেই হবে এবং সবার অংশগ্রহণ সেখানে খুবই দরকার। একটু আশঙ্কা এখানে নেই তা না, গণভোটের যারা ভোট দিতে যাবেন তাদের তো ওই আরেকটি পরিচয় আছে, তারা যে শুধু জুলাইয়ের পক্ষে ছিলেন তা তো না, বিপক্ষেও যারা, তারাও ভোট দিতে যাবেন, সেইখানে হয়তো তারা ভোট দিবেন। কিন্তু বড় দলগুলো যদি ঐক্যমত্য থাকে, একমত পোষণ করে যে না, তাদের কর্মীরা যদি ঠিকঠাক মতো ভোট দেয়, তাহলে এই গণভোটে অবশ্যই হ্যাঁ যুক্ত হবে, তার বিকল্পও নেই। আমাদের যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা যেমন বলছি, তেমনি আমাদের রাষ্ট্রকে মানে ওই বৈষম্যমূলক হাত থেকে রক্ষা করা এবং ফেসিবাদী কায়দা যাতে এই রাষ্ট্র কখনো পতিত না হয়, সেটি নিশ্চিত করবার জন্য অবশ্যই আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে যে আমরা আজকে হয়তো শুধু আগামীকালের ভোটের কথা বলছি কেমন হবে, কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে আরও কিন্তু অনেক চ্যালেঞ্জ সরকারের আছে, সেগুলো আমাদেরকে আসলে নিশ্চিত করতে হবে। যে বিষয়গুলো এখানে এসেছে গণভোটের পক্ষে, এই যদি গণভোট যদি যুক্ত না হয়, তাহলে তো খুবই চ্যালেঞ্জের মুখে পড়বে দেশ, পরবর্তী সরকারও সেখানে সেগুলো উত্তরায়ণ কঠিন হয়ে পড়বে আমার মনে হয়। কাজেই সব কিছু মিলে গণভোট, হ্যাঁ ভোটের পক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে এবং প্রত্যেকটি দলের সেই অংশগ্রহণ এবং তা নিশ্চিত করতে হবে তাদের কর্মীদেরকে যে আসলে গণভোটটা ঠিকঠাক মতো দিচ্ছে কিনা। এখানে আরেকটি বিষয় হলো যে গণভোট তো শুধু কোনো দলীয় বিষয় না, এটা তো রাষ্ট্র বিনির্মাণের প্রশ্ন, রাষ্ট্র গঠনের প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে গত 16 বছরে আমাদের রাষ্ট্রীয় কাঠামোগুলো যেভাবে ভেঙে গেছে, একেবারে বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সব ক্ষেত্রেই এটা পুনর্গঠনের জন্য কিন্তু গণভোটের দরকার। কাজে সব কিছু মিলে আমাদের 52 ভাষা আন্দোলন, আমাদের 71 মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান, সবগুলো রিলেট করে যদি আমি বলি যে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব সব কিছুই আমাদের পক্ষে নিতে হবে, আমার জনগণের কল্যাণ করতে হবে এবং জনগণের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে হবে। সেখানে অবশ্যই গণভোট অবশ্যই আমাদের যুক্ত করতে হবে। আপনার সেটি অভিমত। ধন্যবাদ আপনাকে। জনাব আবিদ আজম, একই প্রসঙ্গে আপনার কাছ থেকে একটু ছোট করে জানতে চাই, আপনি জুলাই যোদ্ধা, আপনি জুলাই সংগঠক ছিলেন এবং তরুণরা আসলে কোনটিকে বেছে নেবে, নিশ্চয়ই আপনিও হ্যাঁ ভোটের কথাই বলবেন। এবং আমাদের যারা আপামর জনসাধারণ আছে, সেখানে একটু কম শিক্ষিত, অসচেতন লোকজনও আছে, একটু কম পড়তে পারে এরকম লোকও আছে, গণভোটের প্রশ্ন কি তারা বুঝে আসলে উত্তর দিতে পারবে? কিংবা যাদের মনে নোট অফ ডিসেন্টের প্রতি একটু বেশি সমবেদনা আছে,
তারা আসলে কি না ভোটে দেওয়ার কোনো সম্ভাবনা আছে, আপনার কি মনে হয়? চমৎকার কোশ্চেন। আসলে যারা একেবারেই খেটে খাওয়া শ্রমিক কিংবা দিনমজুর, আমাদের সমাজের প্রান্তিক মানুষগুলো, তারা হা ভোট না ভোট অতটা বোঝেন কিনা এটা আমার একটু সংশয় আছে। তবে ইসিকে ধন্যবাদ জানাই কিংবা এই সরকারকে যে তারা ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছে, এবং এই জন্য তাদেরকে আরেকটু বেশি ধন্যবাদ যে তারা চাপিয়ে দেয়নি, আমাদের মতামত দেওয়ার সুযোগটুকু রেখেছে। কেউ চাইলে না ভোট দিতে পারবে, কিন্তু মাঝখানে তো সরকারি প্রচারণা চলছিল, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আসার পরে সেটি বন্ধ হয়েছে। এবং আমার দুজন সম্মানিত সহ আলোচক জনাব আশরাফ আল দিন এবং ডক্টর আসুজ্জামান স্যার, তারা দুজনই চমৎকার বলেছেন যে মানে আশরাফ স্যার যেমনটি বললেন যে হারাম আর হালাল। তো একজন আমাদের সমাজে দায়িত্বশীল একজন মানুষ, তিনি বলে মানে যেভাবে এটাকে না ভোটের কথা বলছিলেন, আজকে আবার আমাদের দুজন শীর্ষ আলেম মিজানুর রহমান আজহারি এবং মাওলানা আহমদুল্লাহ, ওনারা বলেছে হা ভোটের জন্য বলেছেন। তো এটা অত্যন্ত আশার ব্যাপার, এবং আমাদের সমাজের কিছু মানুষ যদিও তাদের মধ্যে সংশয় আছে, এবং একটি বিশেষ দল তারা না ভোটের জন্য ক্যাম্পেইন করছিলেন, কিন্তু সেই দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি আবার হা ভোটের জন্য শেষ সময় এসে বলেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই, যদিও এর আগে তারা না ভোটের জন্য ব্যাপক ক্যাম্পেইন করেছেন। তো আমার প্রশ্ন হলো যে আপনার দলের যে চেয়ারম্যান, তাকে তো আসলে বিগত সময়ে কোমর ভেঙে দেওয়া হয়েছিল, এবং কেন দেওয়া হয়েছিল, এবং যারা কোমর ভেঙে দেওয়ার প্রেক্ষাপট তৈরি করেছিল তারা এখন মহাপুরুষ বানাচ্ছে। তো সেই দলের একমাত্র চেয়ারম্যান ছাড়া অন্য প্রায় সবাইকেই না ভোটের জন্য কাজ করতে দেখছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং নেক্কারজনক একটা ব্যাপার যে যেই ফ্যাসিবাদ তাদেরকে এতটা ভুগিয়েছে। আমাদের একটি প্রশ্ন রাখি যে এই জুলাই গণ অভ্যুত্থান না হলে আপনি চিন্তা করেন যে আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যেই মানে জানাজা হলো, আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার বিদায় হয়নি, এই ঢাকায় জানাজা করা সম্ভব হতো কিনা, কিংবা তাকে তো সেই বগুড়াতে নিয়ে যেতে হতো, বা কি পরিস্থিতি হতো। তো সেই বিষয়টা টোটাল ভুলে গিয়ে তারা না ভোটের জন্য কাজ করছেন, এবং তারেক রহমান না ভোটের জন্য বলার পরেও তারা না ভোটের জন্য কাজ করছেন। আমার মনে হয় না যে আমাদের 4 কোটি তরুণ ভোটার আছেন যারা জুলাই গণঅভ্যুত্থানের সরাসরি ভিকটিম এবং প্রত্যক্ষদর্শী, তারা অবশ্যই হা ভোট দেবেন। এবং বাংলাদেশে আমি একটু কথা বলি আবিদ আজমের কথা নিয়ে, যে বিএনপির শীর্ষ যারা নেতা তারা কিন্তু গত কিছুদিন যাবত হা ভোটের পক্ষে ব্যাপক প্রচার, কেউ চালাচ্ছে, ব্যাপকভাবে চালিয়েছে। হা ভোটের পক্ষেই দেখছি প্রচারণা চালাচ্ছে, কিন্তু তাদের সমস্ত কাঠামো পরিবারতন্ত্র সেই পুরনো ধারা থেকে বেরিয়ে আসছে না। এবং তারা আজকে কয়েকজন নেতার পোস্টও আমি দেখলাম, কয়েকজন বিএনপির অ্যাক্টিভিস্ট এবং কয়েকজন নেতা তারা এখনো ন্যায়ের পক্ষে কথা বলছেন। তো আসলে দলীয় চেয়ারম্যান যখন বলেন, এটা কি আনুষ্ঠানিক আসলে প্রশ্নপত্রের ত্রুটির কারণে যে সেখানে নোট অফ ডিসেন্টকে কোনোভাবে জায়গা করে দেওয়া যায়নি, সেই জন্যই কি আসলে? সেজন্য আমার মনে হয় যে তাদের ফ্যাসিবাদের প্রতি পুরনো একটা প্রেম রয়ে গেছে, এবং তারা এই যে ফ্যাসিবাদের আওয়ামী লীগের ভোটগুলোকে ক্যাশ করতে চান কোনোভাবে। ভালো হতো এটা আমার মনে হয় কাউকে আজকে পেতাম আমরা, এবং তারা যেভাবে ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য যেভাবে তারা তাদের বিভিন্ন অর্গানগুলো কাজ করেছে সেটা, এবং ফ্যাসিবাদের প্রতি যেভাবে সহানুভূতি দেখানো হয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমি শঙ্কিত। এবং অন্য শুধু বিএনপির কথা বলবো না, অন্য যেই দলগুলো আছে তারাও কিন্তু এক্ষেত্রে এই ভোটগুলোকে ক্যাশ করতে নানাভাবে কাজ করেছে। এবং আমার কাছে শঙ্কা লাগছে যে ভারতের টাইমস অফ ইন্ডিয়া সহ দা হিন্দু, এই দুটো ভোট যেভাবে দুটো গণমাধ্যম যেভাবে তারেক রহমানের কথা বলেছে যে তারেকের ভরসা এখন ভারত, মোদি, এবং জামাতের এবং তারাও যেভাবে বৈঠক করেছে জামাতের সঙ্গে, তো এই দুটো ব্যাপারে কিন্তু আমাদের শঙ্কিত করে তোলে। কারণ আধিপত্যবাদ শব্দটা কিন্তু অনেক বিস্তৃত একটি শব্দ, এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ, আমরা যেন জনগণের মতামতকে প্রাধান্য দেই এবং বিদেশি আমরা কালকের জন্য আসলে আমাদের অপেক্ষা করতেই হবে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা কয়েক ঘন্টার মধ্যে আশা করি যে জনগণের কাছ থেকে পেয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর ফিরছি অন্যান্য প্রসঙ্গ নিয়ে। দর্শক সঙ্গেই থাকবেন। আমন্ত্রণ আরো একবার সবাইকে এশিয়ান টিভি নিবেদিত টেবিল টকে। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে হানাহানি আশঙ্কা এসবের একটু শুনশান নীরবতা, প্রচারণা বন্ধ আছে, কিন্তু দু একটি বিষয় আলোচনার মধ্যে উঠে আসছে, সেগুলো আসলে
উল্লেখ করতেই হচ্ছে। আমরা জানি যে আজকের ঘটনা বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন ৭৪ লাখ টাকা সহ আটক হয়েছেন। অনলাইন ব্যাংকিং এই মুহূর্তে টাকা লেনদেন বন্ধ, আমরা জানি সেটি সীমিত এবং সব দিকে এই বিষয়ে আসলে নিষেধাজ্ঞা রয়েছে। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে আসীন একজন ব্যক্তির এত টাকা বহন আসলে আলোচনার জন্ম দিয়েছে। কর্নেল আশরাফ আলদিন, আপনার কি মনে হয় এই বিপুল অঙ্কের টাকা আসলে তিনি কেন বহন করছিলেন ঠিক নির্বাচনের আগের দিন? এটা প্রথমেই যখন খবর পেলাম তখন আমরা একটু অবাক হলাম যে কী ব্যাপারটা কি। এটাকে যখন আমরা এটা তদন্ত করতে গেলাম তো ইট ওয়াজ জাস্ট নর্মাল থিং। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যে নির্বাচন কমিশনার বলেছেন যে ৫ কোটি টাকা পর্যন্ত অনুমতি নিয়ে ৫ কোটি টাকাও বহন করা যায়। তো এরা নিয়ে যাচ্ছিল, প্রথমে বলছে ৪৩ লক্ষ টাকা, তারপর বলছে কত লক্ষ, এখন ৭৪ লক্ষ টাকা। এটা যদি ১ কোটি টাকাও হয় তো ৫ কোটি টাকা তো অনেক কম। এটা তাহলে ইস্যু হলো কেন? ইস্যু হলো এগুলো এখন কিছু কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হলো এই যে উনি টাকাটা কোথায় নিচ্ছিলেন। উনি হচ্ছেন ঠাকুরগাঁওয়ের জেলার জামায়াতের আমির, তো জেলা আমির। তো উনি আবার রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত। আচ্ছা, রংপুর বিভাগ বিশাল একটা ব্যাপার, অনেকগুলো বুথ, তাদের অনেকগুলো কর্মী, এদেরকে যদি একবেলার খাবারও দিতে হয় তাহলে তো এটা ১ কোটি টাকার মতো হয়ে যায়। ইটস এ হিউজ, বিকজ দেয়ার ট্রান্সপোর্টেশনের কস্ট আছে, তারপর ব্যানার বলেছেন ওনার ব্যবসায়ের টাকা, গার্মেন্টসের ব্যবসায়ের টাকা, এটা বলেছেন রাইট, হোয়াটএভার। মানে ব্যাপারটা হচ্ছে এই যে যেটা প্রথমে ব্রেকিং নিউজ দিয়ে যেভাবে বলা হয়েছে সেটা হচ্ছে একটা দলের আমির এত টাকা নিয়ে যাচ্ছে, কি খুব অপরাধ হয়ে গেছে। এটা তো কোনো অপরাধ না, বাংলাদেশের কোনো আইনে তো এরকম নাই যে কেউ টাকা বহন করতে পারবে না। যদি এটা ছিনতাই হয়ে যায়, সে যদি রিপোর্ট করে তাইলে তাকে বলতে পারে যে তুমি এত টাকা বহন করছিলা কেন। কিন্তু এটা তো আমার অপরাধ না, আমার কাছে টাকা আছে। এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আসলে যেহেতু উনি গুরুত্বপূর্ণ একটি পদে আছেন সেজন্য কি আসলে প্রশ্নের জন্ম হয়েছে এবং লেনদেনের বিষয়গুলো আলোচনার মধ্যে আছে। নির্বাচনের মাঠে আসলে হয়েছে কি চমক সৃষ্টি করা। তো এখন দেখা যাচ্ছে যে আসলে এটা তো কোনো অপরাধ ছিল না, কারণ এই টাকাটা যদি এরকম হতো যে ভোটারকে টাকা দিচ্ছে ওই সময় তাকে দেখা গেছে তাইলে এক কথা ছিল। আর এইটার পরিমাণটা আসলে ওনার যে দায়িত্বপ্রাপ্ত এলাকা সেটার জন্য অথবা ওনার ব্যবসার জন্য হোক, এটা খুব বেশি বড় অঙ্কের টাকা নয়। তো এটা নিয়ে যেটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি চট করে তদন্ত হওয়ার আগেই মিডিয়ার লোকজন এসে তার ইন্টারভিউ নিতে পারবে, এটা কেন করালো, কারা করালো, সেগুলো নিয়ে এখন আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। এখন দেখা যাচ্ছে হয়তো যে পুলিশ অফিসার এতে ইনভলভ ছিল তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার একটা এক দলের প্রতি আছে। সো এই ধরনের জিনিসপত্রকে এগুলো হঠাৎ করে ফুস করে উঠে বাবুল শেষ হয়ে যায়। আপনার মত সেটাই। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। এই প্রসঙ্গে ছোট করে আপনিও একমত কিনা সেটি বলবেন। সঙ্গে আরেকটি ঘটনা উল্লেখ করি, যেহেতু আমরা এই মুহূর্তে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো বলছি, যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা যান গত শনিবার, আমরা জানি। এই খবর জানার পর সেখানে ঠাকুরগাঁওয়ে তার বাসায় ছুটে যান বিএনপি প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ পরেই সেখানে সমবেততে দেখাতে যান জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেনও। প্রশ্ন আসছে যে আওয়ামী লীগ নেতার বাড়িতে তাদের যে ছুটে যাওয়া, তাহলে কি এটি আসলে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তাদেরকে ভোটে দলে টানার জন্য প্রচেষ্টা? প্রথমেই কর্নেল সাহেব যেটা বললেন যে টাকার প্রশ্নটা ৭৪ লক্ষ টাকা, যদি নির্বাচন কমিশন থেকে যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে যদি এই ঘটনা না ঘটে তাহলে এটা নিয়ে বেশি আলোচনার দরকার নেই। আপনারও সেই মত। কিন্তু আমার অন্য একটি কথা আছে, যদি কোনো ধরনের ইনফরমেশন না দিয়ে যদি উনি ওই টাকাটা নিয়ে থাকেন, তাকে প্রশ্ন করার পর যদি সদুত্তর না দিতে পারেন, কাস্টমস জানিয়েছে স্যার যে অনুমতি নিয়েই বহন করেছেন, তাহলে সেখানে প্রশ্ন থাকতে পারে। সেটি অবশ্য তদন্তের বিষয়, সেটি পরে হয়তো তদন্তে বের হয়ে আসবে। তার আগেই যদি আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দিই তাহলে তো এটা খুবই অযৌক্তিক এবং অন্যের প্রতি যে অন্যায় অবিচার সেটি করা হবে। সেটা আমরা কারো আসলে অন্যায় অবিচার করতে চাই না। আমরা মনে করি যে তিনি যে টাকা বহন করছে সেটা তার সদিচ্ছায় ভালো কোনো কাজেই ব্যয় করতে চেয়েছিলেন, সেটা আমরা ধরে নিব। আরেকটি হলো যে এই যে প্রশ্নটা আসলো যে আওয়ামী লীগের উভয় দলের নেতারা গিয়েছেন, আমি তো মনে করি যে এই সংস্কৃতি বাংলাদেশে আরো চর্চা হওয়া দরকার। একজন মানুষ মারা যাওয়ার পরে তার প্রতি কোনো ক্ষোভ আর অন্য কিছু থাকতে পারে না, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হলো এই প্রশ্নটা কেন এসেছে, যেহেতু নির্বাচনের আগে, কারণ দুই দলই যেহেতু এখানে নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে, তারা মনে করছে যে
উনি যেহেতু একটি দলকে লিড দিয়েছেন, কাজেই ওখানে তার অনেক ভোট আছে, যে আগে যেতে পারবে তা আগে আসেন, আগে ভিত্তিতে পাবেন, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই প্রশ্ন। যেমন করে এইভাবে বলা যায়, বিয়ের বয়স হলে যেখানেই যাই না কেন, ওখানে যদি পাত্রী বিয়ের যোগ্য মেয়ে থাকে তাহলে সন্দেহ করা হয় যে কেন গেছে। আসলে সবসময় তো ব্যাপারটা তা না। এই ধরনের বিষয়টা কিন্তু আমি যদি ইতিবাচক রাজনীতি দেখতে চাই, বাংলাদেশে যদি সহনশীল রাজনীতি দেখতে চাই, তাহলে তো এই ধরনের রাজনীতি চর্চা করা দরকার, আমাদের এই সংস্কৃতি ফিরিয়ে আনা দরকার। হ্যাঁ, যিনি অন্যায় করেছেন তাকে না, তাকে আমরা কোনো ক্রমে প্রমোশন করব না, কিন্তু ভালো রাজনীতিবিদদের এই ধরনের মন মানসিকতা থাকা দরকার, সেটা বলছি। আর আরেকটি বিষয় বলছেন, এই প্রশ্নটা আসবে এই কারণে যে ওশো নামের একজন বিখ্যাত ভারতীয় পণ্ডিত তিনি বা দার্শনিক, তিনি বলছেন যে রাজনীতি হলো একটা খেলা, চালাক লোকেরা খেলে আর মূর্খ যারা তারা দিনভর সেটা নিয়ে চর্চা করে। তো এই ধরনের গেম তো থাকবে রাজনীতিতে, কিন্তু আমি এই বিষয়টাকে কোনো ক্রমেই নেতিবাচকভাবে দেখতে চাই না। এবং বাংলাদেশে শুধু তাই নয়, আমি মনে করি যে বাংলাদেশে একজন রাজনৈতিক ব্যক্তিকে প্রতিহিংসাপরণ যে সমস্ত কথাবার্তা বলা হয় সেটি থেকেও দূরে থাকা দরকার। এবং এই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি বুলিং করতে দেখেছি, অন্যায়ভাবে কথা বলতে দেখেছি, মিথ্যাচার করতে দেখেছি। সেই চর্চা যদি থাকে তাহলে আমাদের 24-এর যুব সমাজের যে কিন্তু হয়। আরেকটা হলো হেয় করে কথা বলা, ছোট বলা, যে বেসে যাবে, মানে নানা রকম করে কথা বলা, এটা মানুষের ব্যক্তিত্বে, যেটাকে স্বাধীনতা থেকে যেটাকে আহত করে। যে তরুণ সমাজ বা ইয়াং যারা রাজনীতিবিদ, তাদেরকে আমি শিখবে কি তাদের কাছ থেকে, সেটাও তো এক্স্যাক্টলি। আমি একটা লিডার একটা দলের, আমি যখন এরকম কথা বলছি, মিথ্যাচার বলছি, মিথ্যা কথা বলছি, অন্যকে আঘাত দিয়ে কথা বলছি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে না। ধন্যবাদ আপনাকেও। জনাব আবিদ আজম, এই বিষয়ে কি আপনার কোনো কিছু যুক্ত করার ইচ্ছা আছে? এই প্রসঙ্গে যুক্ত করার ইচ্ছা অবশ্যই আছে, কারণ জুলাইয়ের পর থেকে দেখেছি যে বিশেষ করে ধরেন জুলাইপন্থী যারা, সেখানে জামাত, শিবির, এনসিপি, বিএনপিও জুলাইয়ের পার্ট, কিন্তু বিশেষ করে অন্য যাদের কথা বললাম তারা এক ধরনের মিডিয়া ট্রায়ালের শিকার হয়। যেহেতু জামাতের কোনো মিডিয়া নাই, আমি জানি না এত বড় একটা বৃহত্তম সুসংগঠিত দল, তাদের সংগ্রাম এটা তেমন কেউ পড়ে না। নয়া দিগন্ত তাদের সেইভাবে না। একটা ছিল দিগন্ত টিভি, কি রহস্যজনক কারণে এই টিভিটা তারা ওপেন করতে পারলো না, শাপলা গণহত্যার সময় সেটা বন্ধ হয়। এ কারণে বিএনপি মানে যে কোনো কারণেই জামাত শুরুতেই মিডিয়া ট্রায়ালের শিকার হয়। জামাতের আমিরের টুইটার হ্যাকড হলো এবং পরবর্তীতে দেখা গেল যে বঙ্গভবনের একজন অ্যারেস্ট হলেন, এবং দ্য ডিসেন্ট সেখানে ফ্যাক্ট চেক করলো যে আসলেই তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু তার যে সম্মানহানি সেটা হয়ে গেছে। অর্থাৎ এ ব্যাপারে জামাতও দুর্দান্তভাবে অসচেতন, এবং তারা কেন এটা হয়েছে, যদিও আমাদের জামাতের অনেক বিষয় নিয়ে আমার প্রশ্ন আছে, তাদের ধরেন কূটনৈতিক যোগাযোগ বা বিশ্বাসগত জায়গা নিয়ে আমার প্রশ্ন আছে, কিন্তু জুলাইকে ধারণ এবং লালন করার যে চেষ্টা জামাত শিবিরের মধ্যে আছে, কিংবা আংশিকভাবে এনসিপির মধ্যে আছে, এজন্য আমাদের তাদের প্রতি কিছুটা সহানুভূতি আছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, এবং বিএনপি যেভাবে জুলাইয়ের পর, আমি নাম ধরে বলতে পারবো, প্রত্যেকটা গণমাধ্যম যেভাবে দখল করেছে এবং যেভাবে আওয়ামী লীগের লোকদের সঙ্গে ভাগ বাটোয়ারা করে রেখেছে, এর ফলে বারবার টার্গেটেড হয়েছে জামাত, শিবির এবং জুলাইপন্থীরা, এনসিপিরা। তো সেই জায়গা থেকে যে আজকের এই ঘটনাটা ঘটেছে, ৭৪ ঘটনাটা, সেটার একটা ৭৪ লাখ টাকার, এটাও একটা ব্যাপার। কাস্টমস থেকে জানানো হয়েছে যে তিনি অনুমতি নিয়ে বহন করেছেন, এবং ইসি সচিব জানাচ্ছেন যে শুধু ৭৪ লাখ কেন, 5 কোটিও বহন করতে পারেন। আচ্ছা, সেই টাকাটা তিনি কিভাবে বহন করেছেন বা কেন করেছেন, সেই প্রশ্নটা নাই করেই কিন্তু মিডিয়া এটাকে ফলাও করে প্রচার করছে। এবং যেভাবে ফ্যাসিবাদী সেই কাঠামো মিডিয়াতে এখন অব্যাহত আছে, আমাদের জুলাইয়ের পরও এটা জুলাইপন্থীদের হাতে আসে নাই বা বাংলাদেশপন্থীদের হাতে আসে নাই, এবং বিএনপি যেভাবে মিডিয়াকে একরকম দখলই বলবো, প্রত্যেকটা মিডিয়া, আপনি যদি আপনার ব্যক্তিগতভাবে আমাকে জানতে চান কে কে কাকে কাকে বসিয়েছে, তারেক রহমান কাকে বসিয়েছেন, মাহাদি আমি শিকার হতে আপত্তি আছে এই কথায়। কারণটা হচ্ছে বিএনপি বসিয়েছে, সব দখল করে ফেলছে মিডিয়া, এই কথাও কিন্তু সত্য নয়। সত্য হচ্ছে আংশিক একটা, না এখানে আমার জানতে হবে। কারণ আমি যদি বলি যে আরটিভি, এটি তো বিএনপির ছিল এক সময়, এটি দখল হয়েছিল, সেটা যদি আবার পুনরুদ্ধার হয়, সেটা কি আপনি বলবেন যে এটা দখল করেছে? স্যার, আমি কিন্তু কয়েকটা বলতে পারবো, কিন্তু আমি সব ওই আলোচনায় যাব না।
কিন্তু এইভাবে ঢালাও ভাবে কথা বলাটা আমার মনে হয় ঠিক না। আমি দেই কোন উনি কোন তো- মিডিয়া উনি তো media- এখানে media কালের মানুষ। কণ্ঠ থেকে নিশ্চয়ই না, স্যার আমি- মিডিয়ার মানুষ হলেও আমরা কিন্তু খোঁজ খবর রাখি। হিসেবে আমার কাছে আসলে আমরা ভিডিওর কাজ আমরা করি। আসলে প্রসঙ্গ আমরা লাগালেই করি, কথা বলি, কাজে জনাব আবিদ আজম। ঠিক আছে আপনি এবং সব টেলিভিশন একটা দুটো আপনি শুধু জি। স্যার আরটিভির নাম না বলতে না, পারবেন। আমি আমার RTV আপত্তি ওই জায়গাটায় এবং যে RTV বিএনপি সব সেখানে দখল করে ফেলেছে এই মিডিয়া। আচ্ছা, আমরা এই এবার- জায়গাটা আমার প্রবল আপত্তি। এটা স্যার আমি আপনাকে আমাদের- ব্যক্তিগতভাবে আমাদের- তালিকা দেব এবং আপনি শুধু আরটিভির কথা বলতে পারলেন, আর কোনো গণমাধ্যমে কিন্তু এভাবে বলতে পারছেন না, আমি তো একটা অর্থাৎ কথা এই বলবো, কাজটা আমার তো- বিএনপি যেভাবে নিজেদের লোক বিভিন্ন সেভাবে পন্থী আপনি আমি তো মানে আপনাকে কমপক্ষে 20টা গণমাধ্যমে নাম এই মুহূর্তে তো বলতে আপনি কি পারবো। বলতে পারবেন যেটা যে বিএনপির সরাসরি জামাতের জনাব আবিদ আজম, আমরা আসলে একটু প্রসঙ্গ থেকে এই জামাতের তো স্যার কোনো মিডিয়াই নেই। তো তাহলে আপনি কি জামাতের- বলতে চাচ্ছেন? জামাতের- জনাব আপনি আবিদ আজম, যদি একটু দৃষ্টি ফ্যাসিবাদ আকর্ষণ মুক্ত করছি করতে আপনার। চান, জি তাহলে আপনার মিডিয়া বলছেন মিডিয়াকে সামনে আসতে হবে, আমরা একটু আমাদের শক্তিশালী প্রসঙ্গে করতে হবে। ফিরি। তাহলে আমাদের কিভাবে আজকে আপনি আসলে করবেন? কালকে কিন্তু একটা সেখানে কালকে মিডিয়া একটি বলছেন। গুরুত্বপূর্ণ আমরা ঘটনা আসলে ঘটতে বিএনপি যাচ্ছে। ছাড়া আওয়ামী জি। লীগের ব্যাপারে আমি একটু কথা ক্ষমতা বলতে চাই। মিলেমিশে জনাব আবিদ আজম, আমরা কিন্তু করছে। প্রসঙ্গ থেকে কালের কণ্ঠ একটা একটু মিডিয়া আমরা আপনি প্রসঙ্গে সেটা ফিরি। টোটাল আওয়ামী জি। সুরে কথা বলছেন। জি, একটু প্রসঙ্গে ফিরি। News 24 আসলে এই বসুন্ধরা অভিযোগ গণমাধ্যম। এইটা নিয়ে আসলে আজকে আমাদের আলোচ্য বিষয় না, যদি আলোচনা আজকে আসলে অবকাশ নেই। আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সন্ধিক্ষণে নির্বাচন, জামায়াত বিএনপি উভয়কে কিন্তু নানানভাবে দোষারোপ করছে, কেউ মিডিয়া, কেউ বিশ্ববিদ্যালয় দখলের, এগুলো নিয়ে আলোচনা হয়েছে বছরভর। আমরা আসলে যেখানে এখানে ছিলাম, আমি জি, কোনো দলের পক্ষ জি, না আপা, জি। এখানে আসলে আমরা আমি একটু প্রসঙ্গে ফিরি। জুলাইয়ের আকাঙ্ক্ষা হিসেবে আপনার কাছে আমি- এইটা আপনার আমার কাছে লেগেছে। আমি- জামাত তো নিশ্চয়ই ধন্যবাদ, এই ধরনের আপনার কাছে ফিরবো। আমি পুনর্বাসনে- একটু কর্নেল আশরাফ আল দিন, আপনার কাছে জানতে চাই, কালকে নির্বাচনের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আপনার কি মনে হয় যে আমরা কোনো অ্যাবসলিউট মেজরিটি বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ফল পাবো এবার? কঠিন একটা প্রশ্ন। কঠিন প্রশ্ন বলছি এই জন্য যে এই দেশে আসলে অনেক প্যারাডাইম শিফট হয়ে গেছে। পায়ের তলার মাটি কিভাবে সরে গেছে অনেকেই জানে না, অনেকেই বুঝে না। এখন কিন্তু এই যে নির্বাচন হচ্ছে, হ্যাঁ বা না, ঠিক একইভাবে ভোটটাও